আচ্ছা দেখো, আমরা আজকে ব্যয় নিয়ে পড়বো। হ্যাঁ, এর আগে আমরা আয়ের ক্ষেত্রে যখন পড়েছিলাম তখন কি পড়েছিলাম? মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় পড়েছিলাম, তাই না? ঠিক একইভাবে আমরা ব্যয়ের ক্ষেত্রেও একই জিনিসগুলোই দেখব। মোট ব্যয় দেখব, গড় ব্যয় দেখব, আর প্রান্তিক ব্যয় দেখব। তারপর আরো কিছু সম্পর্ক দেখব, গড় ব্যয় রেখার প্রান্তিক ব্যয় রেখার সম্পর্ক দেখব। তারপর মোট ব্যয় রেখার যে দুইটা অংশ, স্বল্পকালীন মোট ব্যয়, দীর্ঘকালীন মোট ব্যয়, এগুলো একটু আমরা ডিটেলসে পড়ার চেষ্টা করবো আজকে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি মোট ব্যয় দিয়ে। তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মোট ব্যয়। সংজ্ঞা থেকেই তোমরা মানে এই যে টার্ম, এটা থেকেই তোমরা এটার সংজ্ঞাটা দিতে পারবে। মোট ব্যয় বা টোটাল কস্ট বলতে আমরা কি বুঝি, অর্থাৎ উৎপাদনকারী উৎপাদন করতে গিয়ে তার কি কি সংগ্রহ করতে হয়? উপকরণগুলো সংগ্রহ করতে হয়। আর উপকরণগুলো কি কি হয়? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এরপর প্রযুক্তি, মানে এই উপকরণগুলো দিয়েই তো তার উৎপাদনটা করতে হয়। এই যে উপকরণ সংগ্রহ করছে, ভূমি নিচ্ছে, শ্রম লাগছে, মূলধন, সংগঠন, প্রযুক্তি, এগুলো যে ব্যবহার করছে তার তো একটা খরচ হচ্ছে। অর্থাৎ সে যেটা উৎপাদন করছে সেটা উৎপাদন করতে তার যে মোট খরচ হয় এটাই আসলে মোট ব্যয়। উৎপাদনকারী উৎপাদন কার্য পরিচালনা করার জন্য মোট যে ব্যয় হয় তার উপকরণ বাবদ, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, প্রযুক্তি, এগুলো বাবদ যে ব্যয় হয় এটাই হচ্ছে মোট ব্যয়। তাহলে দেখো, উৎপাদন, এই যে ব্যয়টা কিসের উপর নির্ভর করছে? নির্ভর করছে উৎপাদনের পরিমাণের উপর। আমরা এর আগে যখন মাত্রাগত উৎপাদন বা উৎপাদন বিধি পড়েছিলাম তখন বলেছিলাম, যখন উৎপাদন বাড়াতে চাইবে তখন তার উপকরণ বাড়াতে হবে। উৎপাদন বাড়াতে চাইলে তার উপকরণ বাড়াতে হবে। হ্যাঁ, স্বল্পকালে কি বাড়াতে হয়? শ্রম বাড়াতে হয়। আবার দীর্ঘকালে সবগুলো বাড়ানো যায়। এই যে মানে উপকরণ মানে উৎপাদন বাড়ানোর মানেই হচ্ছে তোমার উৎপাদন ব্যয় বাড়া। তার মানে ব্যয় বাড়ছে না কমছে এটা ডিপেন্ড করছে উৎপাদনের পরিমাণের উপর। এই কিউটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। একটু খেয়াল করো, তাহলে তার মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ যদি বাড়ে স্বাভাবিকভাবেই তোমার ব্যয় বাড়বে, কারণ তখন তোমার বেশি শ্রম নিয়োগ দিতে হবে, বেশি মেশিন লাগতে পারে। আবার উৎপাদনের পরিমাণ যখন কমে যাবে তখন স্বাভাবিকভাবেই তোমার ব্যয়টা কমে যাবে। এটাকে আমরা দেখাই ফাংশন আকারে। ব্যয় ফাংশন হচ্ছে কিসের ফাংশন? উৎপাদনের পরিমাণের ফাংশন। মোট ব্যয়টা কিসের ফাংশন? উৎপাদনের পরিমাণের ফাংশন বা উৎপাদনের পরিমাণের উপর নির্ভরশীল। এখন দেখো, আমরা আরো দুইটা কনসেপ্ট পড়েছিলাম যখন বিধিগুলো পড়ছিলাম। তখন আমরা পড়েছিলাম স্বল্পকাল আর দীর্ঘকালের কনসেপ্ট পড়েছিলাম, তাই না? মনে আছে তোমাদের স্বল্পকাল আর দীর্ঘকাল বলতে কি বোঝায়? এখন দেখো, মোট ব্যয়, যেহেতু উৎপাদনের প্রক্রিয়ার সঙ্গে দুইটা কাল আমরা কাউন্ট করি বা দুইটা কাল বিবেচনা করি, এই কারণে মোট ব্যয়ের সঙ্গে আসলে দুই ধরনের এই দুইটা কাল সংশ্লিষ্ট বা সম্পর্কিত থাকবে। অর্থাৎ আমাদের দুই ধরনের মোট ব্যয় থাকবে, একটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয় আর একটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়। আবার বলি, আমরা আসলে দুই ধরনের মোট ব্যয় পাবো, একটা হচ্ছে স্বল্পকালের জন্য মোট ব্যয় পাবো আর একটা হচ্ছে দীর্ঘকালের জন্য মোট ব্যয় পাবো। এটা কেন? স্বল্পকালের একটা বিশেষ বৈশিষ্ট্যের কারণে। সেটা কি ছিল? এক বা একাধিক উপকরণ স্থির থাকে। এক বা একাধিক উপকরণ স্থির থাকে, এটা স্বল্পকালের মূল বৈশিষ্ট্য ছিল। এখন এক বা একাধিক উপকরণ স্থির থাকা অবস্থায় মোট ব্যয়টা কেমন হয় সেটা আমরা দেখব। আবার দীর্ঘকালের বৈশিষ্ট্য কি ছিল? সব উপকরণ পরিবর্তনশীল। এই সব উপকরণ পরিবর্তনশীল অবস্থায় মোট ব্যয়টা কেমন হয় আমরা সেটা দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখো মোট ব্যয়ের তাহলে আমরা দুইটা অংশ পাবো। হ্যাঁ, একটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়, এটাকে আমরা সংক্ষেপে লিখবো শর্ট রান টোটাল কস্ট। আর একটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়। হ্যাঁ, দীর্ঘকালীন মোট ব্যয়, এটাকে আমরা লিখবো লং রান টোটাল কস্ট, এলটিসি, মানে লং রান টোটাল কস্ট। আর এটা হচ্ছে শর্ট রান টোটাল কস্ট। এখন দেখো, এই যে স্বল্পকালীন মোট ব্যয়ের দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা হচ্ছে
পরিবর্তনীয় ব্যয়। কিন্তু দীর্ঘকালে শুধু একটা অংশই থাকবে, একটাই থাকবে, সেটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। এটা কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। একটু খেয়াল করো, স্বল্পকাল মানে যখন তুমি এক বা একাধিক উপকরণ স্থির থাকে, আর এটা কখন হয় যখন তুমি বিজনেসটা স্টার্ট করতে যাও। হ্যাঁ, যখন তুমি কোনো উদ্যোগ বা ব্যবসা বা কোনো প্রজেক্ট শুরু করতে যাও তখনই তোমার কিছু না কিছু ব্যয় হবেই। একটা হচ্ছে ধরো তুমি একটা বিল্ডিং ভাড়া নিলে, একটা বিল্ডিং ভাড়া নিলে, অথবা তোমার জমি নাই, একটা জমি কিনলে। হ্যাঁ, শুরুতেই কিছু কর্মচারী মানে যারা উদ্যোক্তার সঙ্গে জড়িত থাকবে বা কোনো উদ্যোক্তা, কয়েকজন উদ্যোক্তা থাকলো, তাদের কিছু পারিশ্রমিক থাকে। হ্যাঁ, এটা প্রকাশিত থাকতে পারে, অপ্রকাশিতও থাকতে পারে। এই যে শুরুর খরচগুলো, এটা কিন্তু উৎপাদন শুরু হওয়ার আগেই হয়ে থাকে। উৎপাদন হোক না হোক এই খরচগুলো তোমার হবেই। উৎপাদন শুরু হোক না হোক এই খরচগুলো তোমার, উৎপাদন শুরু করার জন্য জমি লাগবে, বিল্ডিং ভাড়া লাগবে, প্ল্যানিং লাগবে, অনেকগুলো মিটিং করতে হবে, কয়েকজন উদ্যোক্তা লাগবে, হয়তো তুমি শুরুতেই দু একজন কর্মচারী নিয়োগ দিয়ে দিতে পারো। এই যে উৎপাদন শুরু করার আগেই যেই খরচগুলো হয়ে থাকে এগুলোকে আমরা সাধারণভাবে বলে থাকি স্থির ব্যয়। অর্থাৎ উৎপাদনের সঙ্গে, উৎপাদন হোক না হোক এই খরচটা তোমার হবেই, আর এটাকে আমরা বলছি স্থির ব্যয়। আর এটা শুধু স্বল্পকালে থাকে, স্থির ব্যয়টা শুধুমাত্র স্বল্পকালেই থাকে। আবার পরিবর্তনীয় ব্যয়টা কি? এটা হচ্ছে আমরা যখন উৎপাদন শুরু করব, উৎপাদন বাড়াতে চাইলে শ্রম বাড়াবো, শ্রম বাড়ালে আমাদের ব্যয় বাড়বে। উৎপাদন কমাতে চাইলে আমরা শ্রম কমাবো, শ্রম কমালে আমাদের ব্যয় কমবে। এই যে পরিবর্তন করতে পারছি ইচ্ছা মতো, এটা হচ্ছে আমাদের পরিবর্তনীয় শ্রমের জন্য যে ব্যয়, এটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয়ের অংশ। আবার কাঁচামালের জন্য যে ব্যয়, সেটাও হচ্ছে পরিবর্তনীয় ব্যয় অংশ। অর্থাৎ উৎপাদন বাড়ানো কমানোর সঙ্গে যেটা সংশ্লিষ্ট বা সম্পর্কিত। এই যে স্থির ব্যয়, এটা উৎপাদন বাড়ানো কমানোর সঙ্গে সম্পর্কিত না। জাস্ট তুমি একটা উদ্যোগ ব্যবসা স্টার্ট করতে যাবে তখনই তোমার কিছু না কিছু ব্যয় থাকবেই। এইটাই হচ্ছে আমাদের স্থির ব্যয়। মানে স্থির ব্যয় আর পরিবর্তনীয় ব্যয়, এই দুইটার পার্থক্য কি তোমরা বুঝেছো? তাহলে এখন দেখো, দীর্ঘকালে কিন্তু এই স্থির ব্যয়টা থাকবে না। দীর্ঘকালে সব ধরনের ব্যয়ই পরিবর্তনীয় ব্যয়। তুমি যেটা যখন উৎপাদন বাড়াতে চাইবে ইচ্ছা মতো বাড়াতে পারবে, তখন ব্যয় বাড়বে। উৎপাদন কমাতে চাইলে ইচ্ছা মতো কমাতে পারবে, তখন ব্যয় কমবে। তার মানে দীর্ঘকালে যে ব্যয়গুলো আছে সবগুলোই হচ্ছে আমার পরিবর্তনীয় ব্যয়। ওই একই ব্যয়, শ্রম, কাঁচামাল বাবদ বা মূলধনের রক্ষণাবেক্ষণ বাবদ যে খরচগুলো হয় এগুলোই হচ্ছে এই দীর্ঘকালের পরিবর্তনীয় ব্যয়ের অংশ। তাহলে আমরা স্বল্পকালে কি লিখতে পারি? স্বল্পকালে টোটাল কস্ট বা মোট ব্যয় সমান দুইটা অংশ, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। পরিবর্তনীয় ব্যয় স্বল্পকালে মোট ব্যয় দুইটা অংশ, ফিক্সড কস্ট আর হচ্ছে ভেরিয়েবল কস্ট। এটাকে এসটিসিও লেখা হয়, শর্ট রান টোটাল কস্ট সমান ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। বাট দীর্ঘকালে গিয়ে কি হচ্ছে? দীর্ঘকালে কি হবে তাহলে বলো তো একজন? স্যার দীর্ঘকালে হবে শুধু ভেরিয়েবল কস্ট, ফিক্সড। তাহলে দীর্ঘকালে কোনো ফিক্সড কস্ট নাই, ফিক্সড কস্ট সমান জিরো। তাহলে দীর্ঘকালীন মোট ব্যয়, লং রান টোটাল কস্ট হবে শুধুমাত্র ভিসি, শুধুমাত্র পরিবর্তনীয় ব্যয়। স্বল্পকালীন মোট ব্যয় রেখার মোট ব্যয়ের দুইটা অংশ, ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আর দীর্ঘকালে তোমার মোট ব্যয়ের শুধু একটা অংশ, সেটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয় বা ভেরিয়েবল কস্ট। একটু মনে রাখবে, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা এখন ছক আকারে কি দেখবো? স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয়, এগুলো একটু দেখবো। তাহলে উৎপাদনের পরিমাণ, আমরা এখানে কিউ দিয়ে আমরা কি বোঝাবো? উৎপাদনের পরিমাণ। তাহলে উৎপাদনের পরিমাণ আমরা নিই 0, আমরা 7 একক উৎপাদনের एग्जांपल নিই, 3, 4, 5, 6, 7, মানে মোট 7 একক উৎপাদন হবে। এখন স্থির ব্যয়, ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। তাহলে দেখো আমরা বলেছিলাম উৎপাদন হোক না হোক একটা ব্যয় থাকবেই স্বল্পকালে, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। সেটা ধরো 10 টাকা, তাহলে উৎপাদন না এই কস্টটা আছে, এটা হচ্ছে 10।
ফিক্সড কস্ট। স্যার সবগুলোর জন্য স্যার 10 হবে না স্যার, যেহেতু ফিক্সড কস্ট? হ্যাঁ, ফিক্সড কস্ট সেহেতু সবগুলোর জন্যই 10 হবে। গুড। তাহলে এক একক উৎপাদন করলেও 10, এটা প্রত্যেক এককে একই। এটা কি এই ফিক্সড কস্টের एग्जांपल কি বলেছিলাম? বিল্ডিং ভাড়া করলে তুমি উৎপাদন শুরু করার জন্য, তারপর মেশিন কিনলে, যন্ত্রপাতি কিনলে, ধরো জমির জন্য জমি কিনলে উৎপাদন শুরু করার জন্য, এই খরচগুলো হচ্ছে ধরো ফিক্সড কস্ট। এটা এখানে एग्जांपल ধরলাম 10 টাকা। এটা উৎপাদন হওয়া না হওয়ার সঙ্গে সম্পর্কিত না। উৎপাদন 0 হলেও তোমার এই কস্টটা হবে। তাহলে উৎপাদনের প্রতি এককে তোমার ফিক্সড কস্ট বা স্থির খরচ হচ্ছে 10 টাকা করে। তাহলে আমরা এখন পরিবর্তনীয় ব্যয় নিব, ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, তাহলে ভেরিয়েবল কস্টটা উৎপাদন বাড়া কমার সঙ্গে সম্পর্কিত। যখন উৎপাদন নাই তখন কোনো ভেরিয়েবল কস্ট নাই, জিরো। উৎপাদন যখন জিরো তখন ভেরিয়েবল কস্ট জিরো। তাহলে কোনো উৎপাদন মানে কোনো পরিবর্তনীয় ব্যয় নাই, কারণ উৎপাদনই শুরু হয়নি। এরপর আমরা 8 নিলাম, 14 নিলাম, এরপর 18 নিলাম, 20, 24, 32, 44। আচ্ছা, এখান থেকে আমরা টোটাল কস্টটা বের করার চেষ্টা করব। টোটাল কস্টটা কিভাবে বের করব একজন একটু বলো তো। টোটাল কস্ট স্যার ভেরিয়েবল কস্ট এবং স্যার ফিক্সড কস্ট দুটো যোগ করতে হবে স্যার। ভেরি গুড। ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, এই দুটো যদি যোগ করি তাহলে আমরা টোটাল কস্ট পেয়ে যাব। তাহলে যখন উৎপাদন একদম শুরুই হয় নাই তখনই আমাদের মোট ব্যয় কত হবে বলো তো? স্যার 10 একক স্যার। 10 টাকা। হ্যাঁ, ব্যয় বলছি না, ব্যয়ের একক টাকা, টাকা বলতে পারো। যখন উৎপাদন 1 একক তখন কত হবে? একইভাবে 18 টাকা। হ্যাঁ, এরপরে 24, এরপরে 20 টাকা, 28, 30, 34, 42, 54। তাহলে এরকম একটা ছক দেওয়া থাকলে তোমরা মোট ব্যয়, গড়, এই ভেরিয়েবল কস্ট এগুলো বের করতে পারবে। এখন একটা কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এটা একটু আপাতত একটু পরে আমরা আসছি। এটা বোঝার জন্য আরেকটা রিলেটেড কনসেপ্ট একটু আলোচনা করে নিই, যেটা আমি আগেও তোমাদের পড়েছিলাম। এখন বলো, দুইটা চলকের মধ্যে সমমুখী সম্পর্ক, দুইটা চলকের মধ্যে যদি সমমুখী সম্পর্ক হয় তাহলে গ্রাফের আকৃতিটা কেমন হবে? ধরো দাম আর যোগানের পরিমাণের মধ্যে সমমুখী সম্পর্ক, তাহলে গ্রাফের আকৃতিটা নরমালি কেমন হবে? বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে, তাই না? বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী স্যার। জি স্যার। এখন যদি সম্পর্কটা একই হারে পরিবর্তন হয় তাহলে রেখার আকৃতিটা কেমন হবে? দাম 1 টাকা বাড়লে প্রতিবারে যোগানের পরিমাণ 2 একক করে বাড়বে, মানে একই হারে যদি বাড়ে কমে তাহলে এটা একটা সরল রেখা হবে, তাই না? এটা আগেও পড়েছিলাম। এখন এটা বাড়ছে, এখন এটা যদি ক্রমবর্ধমান হারে বাড়ে তাহলে গ্রাফের আকৃতিটা কেমন হবে? ক্রমবর্ধমান হারে বাড়লে গ্রাফের আকৃতিটা এই আকৃতির হবে। আবার যখন ক্রমহ্রাসমান হারে বাড়বে তখন গ্রাফের আকৃতিটা কেমন হবে বলতো? স্যার উপর দিক থেকে নিচে দিকে না। হ্যাঁ ঠিক, স্যার উল্টা ইউ আকৃতির হবে স্যার। হ্যাঁ ঠিক এই আকৃতির হবে। এটা একটু এখানে কাজে লাগবে। হ্যাঁ, আমরা যদি একসাথে আঁকি, ধরো প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়লো, ঠিক এভাবে ক্রমহ্রাসমান হারে বাড়লো, এরপরে গিয়ে আবার ক্রমবর্ধমান হারে বাড়লো, তাহলে শেপটা কেমন হবে? ঠিক এরকম হবে। এটা একটু মাথায় রাখবে। প্রথমে যদি ক্রমহ্রাসমান হারে বাড়ে তাহলে এই আকৃতির হবে, এরপরে যদি ক্রমবর্ধমান হারে বাড়ে তাহলে এই আকৃতির হবে। ধরো এরপরে সরল রেখায় একই হারে বাড়লো তাহলে কেমন হবে? তাহলে এখান থেকে এই আকৃতির হবে। স্যার ক্রমবর্ধমানটা অবতল আর ক্রমহ্রাসমান উত্তল না? হ্যাঁ, ওভাবেই লিখতে পারো, সমস্যা নেই। তাহলে তো স্যার তাহলে এখন আসো আমরা মোট ব্যয় রেখা আঁকার চেষ্টা করব। হ্যাঁ, মোট ব্যয় রেখা আঁকার চেষ্টা করব। তাহলে একটু দেখো, এখানে আমরা নিব টোটাল কস্ট, এখানে আমরা নিব
মোট উৎপাদন বা উৎপাদনের পরিমাণ কিউ, টোটাল কস্ট। এখানে আমরা একই সাথে ফিক্সড কস্ট একই সাথে ভেরিয়েবল কস্ট আঁকবো। হ্যাঁ, তাহলে একটু শুরুতে বলো ফিক্সড কস্ট রেখার আকৃতিটা কেমন হবে? তুমি যতই উৎপাদন করো, জিরোতেও 10, যখন ভূমি অক্ষের সমান্তরাল হবে। হ্যাঁ, গুড। যত এককে উৎপাদন করো, এটা কত? 10। 1 একক হলেও 10, 2 একক হলেও 10, মানে প্রত্যেক এককেই 10। তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমরা কি পাবো? ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা পাবো। এটা হচ্ছে আমাদের কি রেখা? ফিক্সড কস্ট রেখা, ফিক্সড কস্ট বা স্থির ব্যয় রেখা। এটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এখন আসো পরিবর্তনীয় ব্যয় রেখাটা আমরা একটু আঁকবো। হ্যাঁ, এখানে একটু বোঝার জিনিস আছে। তাহলে পরিবর্তনীয় ব্যয় রেখাটা কোন বিন্দু থেকে শুরু হবে? 0 0, পরিমাণও 0, পরিবর্তনীয় ব্যয়ও 0। তাহলে এটা হচ্ছে পরিবর্তনীয় ব্যয় রেখার প্রথম বিন্দু। তার মানে পরিবর্তনীয় ব্যয় রেখাটা 0 0 বিন্দু থেকে শুরু হবে। এটা একটু মাথায় রাখো। এরপরে একটু খেয়াল করো, প্রথম 4 একক পর্যন্ত কি হচ্ছে? প্রথম 4 একক পর্যন্ত কি হচ্ছে? প্রথম 4 একক পর্যন্ত ব্যয়টা কিভাবে বাড়ছে? প্রথমে কত বাড়লো? 8 একক বাড়লো না? মানে ব্যয় বাড়লো 8 টাকা। প্রথমে 1 একক উৎপাদন করলে ব্যয় বাড়লো 8 টাকা। এই যে দ্বিতীয় একক উৎপাদন করতে গিয়ে ব্যয় কত বাড়লো বলো তো? 6 টাকা না? জি স্যার। এখন তৃতীয় একক উৎপাদন করতে গিয়ে কিভাবে বাড়লো? 4 টাকা। 4 টাকা। এরপরে কত বাড়লো? 2 টাকা। 2 টাকা। তাহলে বাড়ছে, মোট ব্যয় কিন্তু বাড়ছে, কিন্তু বাড়ার হারটা কেমন? ক্রমহ্রাসমান। ক্রমেই কমছে না? বাড়ার হারটা ক্রমেই কমে যাচ্ছে না? জি স্যার। তাহলে যখন উৎপাদন শুরু হয় তখন পরিবর্তনীয় ব্যয়টা বাড়ে, কিন্তু কোন হারে বাড়ে? ক্রমহ্রাসমান হারে বাড়ে। 4 একক পর্যন্ত ক্রমহ্রাসমান হারে বাড়ছে। এরপরে গিয়ে কি হচ্ছে দেখো, কত বাড়লো? 2 এর পরে কত হলো বলো? 4। এরপরে কত হলো? 6 হবে স্যার। 8। হ্যাঁ, 8 হবে। এরপরে হবে 12। এই 4 এককের পরে কিভাবে বাড়ছে? 4 8 12 ক্রমবর্ধমান হারে বাড়ছে না স্যার? ক্রমবর্ধমান হারে। হ্যাঁ, ক্রমবর্ধমান হারে। তাহলে 4 একক পর্যন্ত বাড়ছে ক্রমহ্রাসমান হারে। এরপরে যতই বাড়বে ক্রমবর্ধমান হারে বাড়বে। প্রথম অংশে বাড়লো ক্রমহ্রাসমান হারে 4 একক পর্যন্ত। ধরো এই 4 একক পর্যন্ত আমরা বাড়াবো ক্রমহ্রাসমান হারে। ধরো এই যে ক্রমহ্রাসমান হারে এটা বাড়লো। এরপরে কিভাবে বাড়বে? ক্রমবর্ধমান হারে। এই যে ক্রমবর্ধমান হারে আমরা বাড়ালাম। আবার দেখো প্রথম অংশে এই যে 4 একক পর্যন্ত কিভাবে বাড়লো? ক্রমহ্রাসমান হারে। এরপরে ক্রমবর্ধমান। এই অংশে ক্রমহ্রাসমান হারে বাড়লো, এরপরে ক্রমবর্ধমান হারে বাড়লো। এটুকু কি ক্লিয়ার সবার কাছে? তাহলে দেখো আমরা পরিবর্তনীয় ব্যয় রেখাটা মূল বিন্দু থেকে শুরু হয়, প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ছে, এরপরে ক্রমবর্ধমান হারে বাড়ছে। এটা আমরা কি পেয়ে গেলাম? ফিক্সড কস্ট। তাহলে এই যে উল্টো এস আকৃতির রেখা, এটাই আমাদের পরিবর্তনীয় রেখা। এখন আমাদের দুইটা রেখাই রেডি, ফিক্সড কস্ট রেখাও রেডি, ভেরিয়েবল কস্ট রেখাও রেডি। এখন আমরা জাস্ট কি করব? এই দুইটা রেখা যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের মোট ব্যয় রেখা, স্বল্পকালীন মোট ব্যয় রেখা, স্বল্পকালীন মোট ব্যয় রেখা। তাহলে দেখো প্রথম বিন্দুটা দেখো 0 10, এটা মোট ব্যয় 0 10। তাহলে 0 আর 10 যোগ করে 10, তাহলে কোথা থেকে শুরু হবে? এই বিন্দু থেকে শুরু হবে। জি স্যার। একইভাবে এখানে 10 একক একটা আন্দাজ করে নিবে, 10 একক বাড়বে। তাহলে এখানেও এই পর্যন্ত ক্রমহ্রাসমান হারে বাড়বে, এরপরে গিয়ে ক্রমবর্ধমান হারে বাড়বে। এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট রেখা, টোটাল কস্ট কার্ভ। তাহলে এই যে টোটাল কস্ট আর ভেরিয়েবল কস্টের মধ্যে পার্থক্য প্রতিবারে কত একক হবে? 10 একক করে হবে। প্রথমে কত?
প্রথমে 10 এই বিন্দু থেকে এটা শুরু হবে। ফিক্সড কস্ট যেখান থেকে শুরু হয় বা ফিক্সড কস্ট যত সেখান থেকে টোটাল কস্ট লেখাটা শুরু হবে, কারণ উৎপাদন যখন 0 তখন আমাদের টোটাল কস্ট 10, এখান থেকে শুরু হবে। এরপরে গিয়ে এটা তোমরা মান বসিয়ে দেখতে পারো কেমনে আগাবে। প্রতি যখন 1 টাকা যখন 1 একক উৎপাদন হচ্ছে তখন ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের তখন মোট ব্যয় আর পরিবর্তনীয় ব্যয়ের পার্থক্য 10 একক। এভাবে একইভাবে এখানেও ক্রমহ্রাসমান পর্যন্ত এতটুক হবে, এখানে পার্থক্য হবে 10 একক, মানে প্রত্যেক এককে এখানে 10 এককের একটা পার্থক্য হবে, 10 টাকা বা 10 এককের একটা পার্থক্য হবে। একটু ক্লিয়ার কিনা সবার? এখন একটা জিনিস মাথায় রাখবে, আমরা এরপরে দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা পড়তে যাব। হ্যাঁ, এর আগে মাথায় রাখো এই যে স্বল্পকালীন মোট ব্যয় রেখাটা আঁকলাম, এসটিসি রেখা আঁকলাম, স্বল্পকালের আরেকটা বৈশিষ্ট্য, তোমাদের একটা বৈশিষ্ট্য আমরা কি বলেছিলাম, এক বা একাধিক উপকরণ স্থির থাকে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্বল্পকালে শুধুমাত্র একটা প্ল্যান্টের অধীনে কাজ হয়, একটা প্ল্যান্টের অধীনে কাজ হয়, অধীনে উৎপাদন হয়। এই বিষয়টা কেমন? অর্থাৎ যেহেতু ধরো একটা কারখানা বা একটা কারখানার মধ্যেই 5 জন শ্রমিক আর 2টা মেশিন নিয়ে কাজ হচ্ছে, 2টা মেশিন। ধরো এই 5 জন শ্রমিক আর 2টা মেশিনের সমন্বয়ে একটা প্ল্যান্ট গঠিত হয়, একটা প্ল্যান্ট। স্বল্পকালে যেহেতু তুমি চাইলেই মেশিন বাড়াতে পারছো না, চাইলেই জমি কিনতে পারছো না, এই জন্য সবসময় একটা প্ল্যান্টের অধীনে উৎপাদন হয়। এইখানে যে মোট ব্যয় রেখাটা পেলাম সেটা ধরো একটা প্ল্যান্টের অধীনে কাজ করে এই স্বল্পকালীন মোট ব্যয় রেখাটা পেলাম। আমাকে একজন একটু বলো এখানে কোন বিন্দুতে ব্যয়টা সর্বনিম্ন হচ্ছে, কোন বিন্দুতে ব্যয়টা সর্বনিম্ন হচ্ছে? তাহলে আমি বলে দিই, এই যে দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটায় ব্যয়টা সর্বনিম্ন। এখানে আমরা যখন এসি রেখা পড়বো তখন আরো ক্লিয়ার হব। এসি রেখা যখন পড়বো ব্যয় কমতে থাকে, শুরুতে আমরা দেখলাম ব্যয় কমে, মানে এই গড় ব্যয়টা কমতে থাকবে, কমতে কমতে সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হওয়ার পর গড় ব্যয়টা বাড়তে থাকবে। এটা গড় ব্যয়ের কথা বলছি, যখন পড়বো তখন আরো ক্লিয়ার হবে। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটায় আসলে মোট ব্যয় সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হওয়ার পর আবার বাড়তে থাকে মোট ব্যয়। তাহলে এই বিন্দুটাই আসলে উৎপাদনকারীর টার্গেট, কারণ উৎপাদনকারীর মূল টার্গেট কি? সর্বনিম্ন ব্যয়ে উৎপাদন করা, সর্বনিম্ন ব্যয়ে উৎপাদন করা। তাহলে এখানে সর্বনিম্ন ব্যয়, তাহলে উৎপাদনকারী সবসময় চাইবে এই ব্যয়ে যে উৎপাদন হয়, ধরো 50 একক, তাহলে ওই জিনিসটা ধরো কলমের উৎপাদন, কলমটা 50 একক উৎপাদন করতে, মানে এই ব্যয়ে যে উৎপাদনটা হয়, সর্বনিম্ন ব্যয়ে যে উৎপাদনটা হয়, এখানে হচ্ছে এটাকে বলে কাম্য অবস্থা, অপটিমাইজড সিচুয়েশন। এখানে অপটিমাইজড হয়, অপটিমাইজেশন ঘটে বা অপটিমাইজড হয়। একটু সহজ করে বললে, যদি আমার উৎপাদনকারী টার্গেটকে সবচেয়ে কম ব্যয় হচ্ছে যে বিন্দুটা বা সবচেয়ে কম ব্যয় হচ্ছে যেখানে, সেটা খুঁজে বের করা, সেখানে যত একক উৎপাদন হচ্ছে সেটা উৎপাদন করা হচ্ছে উৎপাদনকারীর টার্গেট। তাহলে উৎপাদনকারীর গ্রাফে আমরা যদি দেখাই সর্বনিম্ন বিন্দু কোনটা, এই বিন্দুটা খুঁজে বের করা হচ্ছে উৎপাদনকারীর টার্গেট। এই সময় নিয়ে আমি একটু শেষ করে দিচ্ছি। এখন দীর্ঘকালীন মোট ব্যয় রেখা, দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা কিভাবে আঁকবো? দীর্ঘকালীন মোট ব্যয়টা আমরা পাবো আসলে দীর্ঘকালীন মোট ব্যয় রেখার আকৃতি স্বল্পকালীন মোট ব্যয় রেখার আকৃতির মতোই। একটু আমরা দীর্ঘকালীন মোট ব্যয়টা আগে একটু এঁকে দেখাই, জাস্ট এরকম চ্যাপ্টা আকৃতির হবে, এরকম চ্যাপ্টা আকৃতির হবে। শুরুতে ক্রমহ্রাসমান হারে ব্যয় বাড়বে, এরপরে একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছাবে, এরপরে ব্যয় বাড়তে থাকবে। এটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয় রেখা, লং রান টোটাল কস্ট। এখন এই লং রান টোটাল কস্টটা আমরা কিভাবে পেলাম? আর দীর্ঘকালে হচ্ছে অনেকগুলো প্ল্যান্টের অধীনে কাজ করে, কয়েকটা প্ল্যান্ট। এরা ধরো একটা প্ল্যান্টে কাজ করছে 5 জন শ্রমিক, 3টা মেশিন, আর একটা প্ল্যান্টে কাজ করছে 10 জন শ্রমিক, 5টা মেশিন, আবার আরেকটা প্ল্যান্টে কাজ করছে 50 জন শ্রমিক, 10টা মেশিন। তাহলে এই প্ল্যান্টে উৎপাদনটা বেশি হবে, মানে উৎপাদন কম হবে, ব্যয়ও কম হবে। এই প্ল্যান্টে উৎপাদন বেশি হবে, ব্যয়ও বেশি হবে। এই প্ল্যান্টে উৎপাদন বেশি হবে, আরো বেশি হবে, ব্যয়ও আরো বেশি হবে। এখন দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা আমরা কিভাবে পাচ্ছি? দীর্ঘকালীন মোট ব্যয় রেখার প্রত্যেকটা বিন্দু স্বল্পকালীন মোট ব্যয় রেখাকে স্পর্শ করে যাবে। আবার বলি, দীর্ঘকালীন মোট ব্যয় রেখার প্রত্যেকটা বিন্দু
স্বল্পকালীন মোট ব্যয় রেখাকে স্পর্শ করে যাবে। তাহলে ধরো এই বিন্দুটা আমরা দেখছি, এই বিন্দুটা আমরা কিভাবে পেলাম, জাস্ট এই যে এইভাবে পেলাম। তাহলে এটা দীর্ঘকালীন মোট ব্যয় রেখার এই বিন্দুটা স্পর্শ করে যাবে। এখন এই বিন্দুটাই কেন, কারণ এই বিন্দুতে ব্যয়টা সর্বনিম্ন হয়। আবার এই বিন্দুটা কিভাবে পেলাম, আরেকটা স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে স্পর্শ করে যাবে। তাহলে এভাবে দেখো, এভাবে একে এই যে এইভাবে, এই বিন্দুটা কেন, কারণ এখানে ব্যয়টা সর্বনিম্ন হচ্ছে। OQ1 যদি উৎপাদন করতে যাই তাহলে এই প্ল্যান্টে উৎপাদন করবে M1 প্ল্যান্টে বা M1 স্বল্পকালীন গড় ব্যয় রেখার ন্যূনতম বিন্দুতে। আবার OQ2 উৎপাদন করতে গেলে এখানে উৎপাদন করবে, আবার এই বিন্দুতে কখন আরেকটা STC রেখা, এই বিন্দুতে কখন আরো একটা STC রেখাকে স্পর্শ করে যাবে। STC রেখা কোন বিন্দুকে স্পর্শ করবে, সর্বনিম্ন বিন্দু বা যেখানে ব্যয় সর্বনিম্ন হয় সেখানে স্পর্শ করবে। তাহলে মূল যে বিষয় যেটা বুঝালাম সেটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা হচ্ছে একই আকৃতির কিন্তু অনেক চ্যাপ্টা। এটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয় রেখা। দীর্ঘকালীন মোট ব্যয় রেখাকে এনভেলপ বলা হয়, বা মানে এটা শর্ট রান টোটাল কস্টের প্রত্যেকটা বিন্দুকে ঢেকে রাখে, বা এটা শর্ট রান মানে স্বল্পকালীন মোট ব্যয় রেখা থেকে পাওয়া যায়। তাহলে দেখো এই বিন্দুটা আবার দেখাই কিভাবে পেলাম, এই যে এই স্বল্পকালীন রেখা থেকে STC1, এটা কিভাবে পেলাম এখান থেকে STC2, এই প্রত্যেকটা বিন্দু, এই বিন্দুটা কিভাবে পেলাম এখান থেকে। অর্থাৎ দীর্ঘকালীন মোট ব্যয় রেখার প্রত্যেকটা বিন্দু আমরা কোথা থেকে পাচ্ছি, স্বল্পকালীন মোট ব্যয় রেখা থেকে। স্বল্পকালীন কোন মোট ব্যয় রেখার কোন বিন্দুকে স্পর্শ করে যাবে, যে বিন্দুতে ব্যয়টা সর্বনিম্ন হয়। তাহলে এটা অনেক বড় আর প্রসারিত হবে। এটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয় রেখার আকৃতি।